তৃণমূল জামানায় কতগুলো নতুন নতুন শব্দবন্ধনীর সাথে পরিচিত হয়েছে, যেমন স্কোয়ার ফিট কাউন্সিলর, ফ্লোর মিনিস্টার। স্কোয়ার ফিট কাউন্সিলর আছে আমাদের নর্থ ক্যালকাটাতেই আছে, ফ্লোর মিনিস্টার আছে আমাদের আশেপাশেই আছে, ঘুরে বেড়ায়। আর তারপরে আমরা এটাতে গ্যারেজ কাউন্সিলর, মানে আপনি ফ্ল্যাট একটা বিল্ডিং বানান, তার নিচে ওই কাউন্সিলরের একটা জায়গা ছেড়ে দিতে হবে গ্যারেজ করার জন্য, সাউথ ক্যালকাটায় আছে গ্যারেজ কাউন্সিলর, আমি প্রত্যেকের নাম নিচ্ছি না। অর্থাৎ তাই নতুন নতুন শব্দবন্ধনী তৈরি হয়েছে। আজকে যে বিষয়টা তুলে ধরলো যে যারা কনজিউমার আছে, যারা কিনছে তারা, আমরা এই যে স্লাইন নিয়ে প্রসূতির মৃত্যু হলো আজকে তোলপাড় হচ্ছে, তাহলে যখন স্লাইন দেওয়া হবে তখন কি রোগী জিজ্ঞেস করবে আগে সার্টিফিকেটটা দেখাও এর ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি স্লাইনটা নেবো? এরকম তো জেনারেলি হয় না। হয়তো কথা বলার জন্য ঠিক আছে, যারা লেম্যান, যারা সাধারণ, এক মিনিট দিদি আপনার সময়, রুলস তো এটা রুলস নয় যে তুমি 3 তলা বাড়ির পারমিশন নিলে সেই বাড়িটা কি করে 5 তলা হয়ে গেল, কাউন্সিলর সামনে দিয়ে ঘুরছে দেখতে পাচ্ছে না, এটা রুলস? এটা কি রুলস? যেখানে ভরা জমি ভরাট করা হচ্ছে এটা রুলস, এবং যেখানে দুটো বাড়ির মধ্যে 4 দিকে 2 ফুট করে পারমিশন হয়েছে একরকম, বাড়ির 4 দিকে 2 ফিট করে বেড়ে গেল, মানে কতটা স্কোয়ার ফিট বেড়ে গেল, এটা কি রুলস? বা কাউন্সিলর তো ওখানে রয়েছে, যারা পারমিশন দিচ্ছে তারা তো ওখানে রয়েছে। সমস্ত দোষ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে, আর তোমরা হচ্ছে নির্দোষ, একদম দুধে ভাতে ছেলে, তোমরা এরকম কোনো ব্যাপার নেই। চেয়ারম্যান পারমিশন দেয়, দাঁড়ান, আপনার বেলায় বলিনি। বিষয় হচ্ছে এখানে যে বিষয়গুলো আসছে, আরে ভুল ভাই, তুমি তো সকালবেলা থেকে ভুল চালু করে দিলে, আমি ঝগড়া করতে যাইনি। ব্যাপারটা হচ্ছে পারমিশন যেটুকু নেওয়ার দরকার তার থেকে বেশি পারমিশন নিচ্ছে ওখানকার যে স্থানীয় তৃণমূল নেতা আছে তাকে খুশি করার জন্য। নাম্বার 2, সয়েল টেস্ট। আপনার একটা জমি ধরুন বাড়ি করছেন, একদিকে পুকুর আছে মানে নরম মাটি, একদিকে অরিজিনাল মাটি, সেই বাড়ি তো ধসে পড়বেই। সেই বাড়ির পারমিশন কে দিচ্ছে? 4 দিকে বেড়ে যাচ্ছে রডের যে ব্যাপার রয়েছে সেইগুলো কে দিচ্ছে? অ্যাকচুয়ালি কোনো কিছুই, শুধু বাড়ি তৈরি নয়, কোনো কিছু করতে গেলে কাটমানির যে কালচার পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুরু হয়েছে, এই কাটমানিকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষের গলা কাটছে, আর তার জন্য আজকের এই অবস্থা। আর বললে অ্যাক্সিডেন্ট আর ইন্টেনশনাল ইচ্ছাকৃত কিছু করার মধ্যে দুটো পার্থক্য আছে। রেলে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএর সরকার, কংগ্রেসের সরকার যে সময়ে হয়ে থাক, তাকে কেউ কিছু ঘটনা ঘটিয়েছে কোনো সময় দেখা যায়নি রেল জানে 10 দিন আগের থেকে যে এই যে পাতটা তৈরি করছি এটা 2 বছর পর ভেঙে পড়বে, সেরকম ভাবে কিন্তু কোনো দেখা যায়নি। দ্যাট ইজ কল্ড অ্যাক্সিডেন্ট। এবং সেক্ষেত্রে কিন্তু রেল কম্পেনসেশন দিয়েছে। আমি যদি ধরেও নিই ওনার কথা মতো যে এইগুলো অ্যাক্সিডেন্টালি হচ্ছে, তাহলে যারা জীবনের সর্বস্ব কিছু দিয়ে ব্যাংক থেকে হোম লোন নিয়ে বাড়িটা কিনেছে, তার কম্পেনসেশন কি কাটমানি তৃণমূল নেতারা দেবে বা এই সরকার দেবে? তো এটা আমার প্রশ্ন। বেশ, আমি এখানে একটা বাইট শোনাবো। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন, তিনি এই গোটা বিষয়টাকে একদিকে তো দোষ গেল কনজিউমারদের ওপর, যারা কিনছে তার উপর, আর ইঞ্জিনিয়ারদের ওপর। তাই শুধু নয়, এটা হচ্ছে গোটা সমাজের দোষ। শুনুন কেন সমাজের দোষ। আমি দেখছিলাম এটা ইউরোপে না তুরস্কে একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশে নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ এট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেবেন। এটা সামাজিক ব্যাধি, বিদেশে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, তাহলে এখানেও হতে হবে। তাহলে সুদানেও গৃহযুদ্ধ চলছে, তাহলে এখানেও গৃহযুদ্ধ চলতে হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, অন্য জায়গায় যা হচ্ছে সেটা এখানেও হওয়াটা সেটা ফেয়ার, এইটা বলছেন কি মন্ত্রী? এবার একটা সিকোয়েন্স দেখাবো, যে প্রশ্নটা আমি করছিলাম, যে মন্ত্রী কাউন্সিলর যেটা দেখতে পান না, যেটা চোখের সামনে থাকা উচিত রয়েছে কিন্তু দেখতে পান না, তার কারণ কি? চোখ বন্ধ করে রাখার কারণটা কি? পিছনে কোনো কারণ আছে? আগে দেখুন আমাদের 2 প্রতিনিধির বিশেষ একটি প্রতিবেদন দ্রুত। এই মুহূর্তে রয়েছি ট্যাংরায় সেই হেলে পড়া সাদা বাড়িটিতে।
যেখানে দুটো বাড়ির মাঝখানে 8 ফুটের গ্যাপ রাখার কথা, সেই গ্যাপ কিন্তু রাখা হয়নি। গায়ে গায়ে দুর্বা ঘাসের মতন গজিয়ে উঠছে এক একটি বেআইনি বহুতল, অথচ এখানকার কাউন্সিলর নাকি কিছুই জানেন না, কিছুই নাকি তিনি শোনেননি। 2 থেকে 3 দিন আগে তিনি শুনেছেন যে একটি বাড়ি আরেকটি বাড়ির পাশে হেলে পড়েছে, সেই কারণে বিল্ডিং ডিপার্টমেন্টকে খবর দিয়েই তিনি কিন্তু চুপটি করে বসে রয়েছেন, আর কোনো যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তিনি বোধ করেননি। আমি এই মুহূর্তে ছবি দেখাবো, যেখানে ছাদে আমরা উঠেছি, সেই ছাদ থেকে পাশের বাড়ি, অর্থাৎ যে বাড়িতে হেলে পড়েছে এই ছাদটি, নতুন ছাদ যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনো রং হয়নি, সেই বাড়ির সাথে 1 হাতেরও গ্যাপ নেই। এটা হচ্ছে পাশের বাড়ি, আমি এই মুহূর্তে সেখানে রয়েছি, এখানে 1 হাতেরও কিন্তু গ্যাপ নেই। সেই মুহূর্তে আমার সহকর্মী ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, আমরা তো জানি যে ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি, হাত ধরতে পারি কি? আমরা হাত ধরছি, আমরা এই মুহূর্তে হাত ধরছি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি, নির্মীয়মান বাড়ি। ঐন্দ্রিলা আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি। ঐন্দ্রিলা, আমি একটু কথা বলি। অপর বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি আমরা একদমই দুটো বাড়ি পাশাপাশি। হয়তো এটাই সম্ভব, কি করে সম্ভব? আমি একটু দেখাই যারা দর্শকরা দেখছে। আমি রয়েছি একটি বাড়িতে, যে বাড়ির মাথার অংশটা হেলে গিয়েছে, অর্থাৎ যে সবুজ বাড়িটিতে এই মুহূর্তে 13টা পরিবার বসবাস করে। আর এলিনা রয়েছে ঠিক পাশের বাড়িটিতে। পাশে আমরা মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তারাও এই একই কথা বলছে যে এরকম ভাবে একটা ফ্ল্যাট উঠেছে, তারা বারবার প্রমোটারকে বলেওছে, কিন্তু প্রমোটার তাদের প্রথম দিন থেকে আশ্বস্ত করে এসছেন যে নাকি কোনো রকম অসুবিধা হবে না। হয়তো দেখো এইরকম একটা ফ্ল্যাট তারাও আশা করেননি, কিন্তু আজকে দাঁড়িয়ে 13টা পরিবার যখন ফ্ল্যাটটা কিনে নিয়েছে, আতঙ্ক তো এখান থেকে গ্রাস করছে। 13টি পরিবারের প্রাণের দায়টা তাহলে কে নেবে? কাউন্সিলর বলছেন এসে যে আমরা দেখার যেটা চিন্তা ভাবনা করেছি আমরা দেখব। তবে তিনি কি বলছেন, আরো একটি বিস্ফোরক কথা, তিনি বলছেন এটা যে আমরা যদি আমাদের লোক পাঠাই, তাহলে কোথায় কি বাড়ি হচ্ছে এটা খুঁজতে পাঠাই, তাহলে বলা হবে তৃণমূলের গুন্ডারা দাদাগিরি করছে। তাহলে কি এইভাবে বিভিন্ন, তার মানে বেআইনি বহুতলগুলো এভাবে ঘাসের মতন গজিয়ে উঠবে। একটু দেখানোর চেষ্টা করবো এইভাবে রাখতে পারছি, কিন্তু এই হাতে হাত ধরাটা কতদিন পর্যন্ত থাকবে বলবো এলিনা। আমি দর্শকদের একটু সঙ্গে নিয়ে যাব, বাড়ির ঠিক মধ্যে কতটা ডিস্টেন্স আপনারা হয়তো এই মুহূর্তে অনেকটাই বুঝতে পেরেছেন। আমি আরো একবার যাওয়ার একটু চেষ্টা করি এবং এই মুহূর্তে একটু দূরত্বটা দেখানোর চেষ্টা করি। আমি দাঁড়িয়ে রয়েছি সবুজ বাড়িটির এই মুহূর্তে ঠিক ব্যালকনিতে, আর অপর বাড়িটি এই মুহূর্তে যে সাদা বাড়িটি, সেখানে এলিনা এসছে ব্যালকনিতে। দুটো ব্যালকনি একেবারে পরস্পরের সঙ্গে মাথায় মাথায় জোড়া লেগে গিয়েছে। এরকম ভাবে দিনে দুপুরে যদি ছত্রাকের মতন এরকম ইলিগাল ফ্ল্যাট গড়ে ওঠে সামান্য কয়েকটা টাকা কমের জন্য, তাহলে কিন্তু জীবনের প্রশ্ন থেকেই থাকছে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে ঐন্দ্রিলা ঘোষী, রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সুকন্যাদির কাছে যাবো। সুকন্যাদি, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যর কোনো একটা বার্তা দিচ্ছেন? দুটো বাড়ি, একটা বাড়ি থেকে একটা বাড়িতে হাত ধরা যাবে, সমাজ একসাথে থাকবে, বাঙালি একসাথে থাকবে। সেই কিশলয় তোমাদের চ্যানেলেই দেখলাম যারা নাকি রিপোর্টার ছিলেন, যারা নাকি গ্রাউন্ড রিপোর্টের ওখানে গেছিলেন, ঐন্দ্রিলা আর আরেকজন, তারা বললো যে বাড়ির বাসিন্দারা বারবার যারা কিনবেন তারা বারবার সেই প্রমোটারকে বলেছেন, প্রমোটার না, এখানে কোথাও একটা ভুল হচ্ছে, উনি প্রমোটার নয়, উনি নিশ্চয়ই ডেভেলপার, এটা আমার বিশ্বাস। কোনো প্রমোটার যার লাইসেন্স আছে সেরকম ধরনের কাজ করে না। এবার যেটা আমি কথাটা বলছিলাম, এই যে ব্যাপারটা তারা প্রমোটারকে বারবার বলছে, কিন্তু তারা কোনো একটা জায়গায় তারা কোনো কমপ্লেন করেনি, না কাউন্সিলর, না বিল্ডিং ডিপার্টমেন্ট, না কোথাও তারা কোনো রকম কমপ্লেন করেনি যে বাড়িটা এরকম অবস্থা হতে পারে। মানুষের চোখ আছে। কদিন আগে ফিরহাদ হাকিম বললেন আমাদের ব্যবস্থা আছে, প্রতি গলিতে আমরা সপ্তাহে একবার করে আমাদের ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ পাঠাই। আমার কাছে সেই বাইট আছে, এই গলিতেও পাঠানোর কথা, প্রত্যেকটা গলিতে যেখানে, হ্যাঁ, কিন্তু তারা দেখতে পাননি চোখে যে দুটো বাড়ির মধ্যে হাত ধরাধরি করা যাচ্ছে, নাকি তারা ঐক্যের বার্তা দিতে চাইছে। ডিপার্টমেন্টের লোকরা যদি অসাধু হয়, সেখানে কাউন্সিলর, প্রতিটা গলিতে যত লোক যাচ্ছে সবাই অসাধু, কাউন্সিলরও অসাধু, সব লোকের কাউন্সিলরের তো যাওয়ার কথা হচ্ছে না। এটা তো কাউন্সিলরের দেখার কথা। যারা যাচ্ছে কাউন্সিলরের কাছে, ডিপার্টমেন্ট একটা করে শোনো, কাউন্সিলরের যে সমস্ত লোকেরা পাঠাচ্ছেন তারা নিশ্চয়ই বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে যাচ্ছেন, এবং বিল্ডিং ডিপার্টমেন্টের লোকেদের এটা দেখার দায়িত্ব। কেন? তারা খুব ভালো করে ওয়াকিবহল ব্যাপারগুলো, তারা অভিজ্ঞ, তারা চোখ দিয়ে দেখছেন না কেন? তাদের সেখানে দেখতে কিসের অসুবিধে হচ্ছে, এবং সেটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যাপার। ইঞ্জিনিয়ার আছেন, সাব ইঞ্জিনিয়ার আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তারা কি করছেন এটা মেয়র বা কাউন্সিলরের পক্ষে বোঝা সম্ভব নয়। বাড়ির মেটেরিয়াল কিরকম, বাড়ি কতটা হেলে পড়ছে, বাড়ির সয়েল টেস্ট হয়েছে কিনা, এগুলো কখনোই সম্ভব নয়। আর যেহেতু
পাওয়ার জন্য প্রচুর ডকুমেন্টস এর দরকার হয়। এই ডকুমেন্টস গুলো এই ডেভেলপার যারা আছে আনঅথরাইজড কনস্ট্রাকশনে তারা এই ডকুমেন্টস আমি লাইভে যাওয়ার আগে সময় কম আছে, এবং কনজিউমাররাও সেই সম্বন্ধে ওয়াকিবহাল নয়। মনিকাঞ্চন দা, দোষ হচ্ছে এই যারা করাপ্টেড অফিসিয়াল তারা দেখছে না, কিন্তু মন্ত্রী হচ্ছেন শুদ্ধ মানুষ একজন, উনি জানেন না, তাই জন্য আমি যাব লাইভে। তার আগে দ্রুত চোরের মায়ের বড় গলা, চোখ